প্রথমে দেবাংশুর কাছেই যাবো, এই কারণেই যাচ্ছি যে দেবাংশু, তোমরা বলো, এর আগেও বলেছো যে দিলীপ ঘোষ যদি এইরকম কথা বলেন তাহলে দিলীপ ঘোষের সেটা মানসিক চাপ, দিলীপ ঘোষ হতাশ। কিন্তু এখানে সুকান্ত মজুমদার এবং কালকে শুভেন্দু অধিকারী দুজনেই সমর্থন করছেন এই বক্তব্যকে, দিলীপ ঘোষের বক্তব্যকে। তাহলে তো একটা আশঙ্কার ব্যাপার আছে। তোমরা বলো সংগঠন নেই বিজেপির, সংগঠন না থাকে এমনি টুকটাক করে তৃণমূল নেতাদের মারধর করা হতে পারে। এরপরও কি বুঝতে বাকি আছে? 2011 সাল 21 সালের পর তারা যে পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলেন, ওই পোস্ট পোল ভায়োলেন্সের উদ্গাথা কারা ছিল? এটার পর কি আর কিছু বলার বাকি থাকে? বাংলার মানুষের কাছে ক্লিয়ার হওয়ার কিছু বাকি আছে? দিলীপ ঘোষকে আজকে যে রূপে আপনারা দেখছেন, দিলীপ ঘোষ 2019 থেকে 2021 এই রূপেই ছিলেন। এভাবেই মারার, কাটার, পুঁতে দেওয়ার কথা বলে গেছেন, যার রেজাল্ট হিসাবে 2021-এর বিধানসভা ভোটের সময় রেজাল্ট বেরোনোর পরে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল দিলীপ ঘোষের দ্বারা অনুপ্রাণিত হয়ে। কারণ তিনি তখন সভাপতি ছিলেন। তার বুথে বুথে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, টাউনে টাউনে প্রত্যেকটা কর্মী ঠিক এই ভাষাতেই, আপনি বলুন, টিভির সামনে যে ব্যক্তি, যিনি পার্টির মুখ, তিনি যদি এই ভাষা বলতে পারেন, তাহলে তার কর্মীরা গ্রাউন্ডে আর কি কি ভাষা ব্যবহার করে? কারণ তাদের সামনে তো টেলিভিশনের ক্যামেরা থাকে না, তারা আর কিসের কিসের হুমকি দেয়? এটা সাধারণ মানুষের কাছে অঙ্কটা খুব সহজ। এই কাজটা তারা করেছেন 2019 থেকে 21, যার ফলাফল হিসেবে যে পুঞ্জীভূত বারুদের স্তূপ তারা জমিয়েছিলেন, সেই জায়গা থেকে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, যার 100% দায় ছিল বিজেপির। আরো একটা কথা বলি, দিলীপ ঘোষ আজকে বিজেপির প্রাক্তন সভাপতি। আজকে পশ্চিমবঙ্গ বিজেপির দুজন মুখ, একজন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাকে বিধানসভার মাথা তিনি বিজেপির বিরোধীদের দলের, আরেকজন সুকান্ত মজুমদার, যিনি রাজনৈতিক দল হিসেবে বিজেপির মাথা। অর্থাৎ আমরা যদি সাধারণভাবে ক্যালকুলেট করি, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, এই তিনজনের মধ্যেই কেউ না কেউ বিজেপির মুখ আগে ছিল, আজকে বা আগামী দিনের গল্প। এর বাইরে গিয়ে তো এখন অব্দি কোনো চতুর্থ নাম নেই আমাদের কাছে। আপনি দেখুন, এই মারের বক্তব্যকে দুজনেই সমর্থন করছেন এবং একজন প্রকাশ্যে মারের কথা বলছেন। আচ্ছা আমায় বলুন অয়নদা, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 30, 35, 40 বছর বিরোধী রাজনীতি করেছেন। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘর থেকে টেনে এনে মারবো, মাটিতে পুঁতে দেব, জ্যান্ত জ্বালিয়ে দেব? একদিন আপনি দেখান তো বিরোধী রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শাসনকালের কথা বলছি না, বাদ দিন, শাসনকালে থাকাকালীন কেউই হয়তো বলতে পারে না, বলার জায়গায় থাকে না, কারণ তার হাতে আইন শৃঙ্খলা থাকে, এই যুক্তিটা অনেকে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, অনেকেই বলেছেন। আমার কথা হচ্ছে সেই অনেক যেটা অন্য দলে থাকে, যারা তৃতীয় বা চতুর্থ সারির নেতা হয়, যাদের ক্ষেত্রে অনেক সময় কন্ট্রোল করা যায় না, সেই অনেকটাই বিজেপিতে মাথা, সেই অনেকটাই বিজেপিতে মুখ। ডিফারেন্সটা এখানেই। আর এইটা দেখেই বাঙালির বোঝা উচিত এই রাজনৈতিক দলটা কতটা বিপজ্জনক। নাকি দিলীপ ঘোষকেই এখন দরকার হয়ে পড়েছে দীপ্তিমান, দিলীপ ঘোষের এই অ্যাগ্রেসিভ বিষয়টাই বিজেপি চাইছে কাজে লাগাতে, সেই কারণেই দিলীপ ঘোষকে দিয়ে বিধানসভার বিধায়কদের পাঠশালা করা হলো, শুভেন্দু অধিকারী ডেকে নিয়ে গেলেন। আর দিলীপ ঘোষ এই ঘটনা ঘটার পরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী উভয়ই সমর্থন করছেন। দিলীপ ঘোষে কি তুরুপের তাস? তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করছো, এখন দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছেন আর তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করেছে, এই পঞ্চায়েত নির্বাচন, তারপরে পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, মারের রাজনীতিটা শুরু করেছে কারা? এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আগে যেভাবে বামফ্রন্ট তার বিরোধী শক্তির উপর অত্যাচার করেছিল, বা তৃণমূল সেই সময় ওই বিরোধী শক্তিতে ছিল, তৃণমূল ছিল, কংগ্রেস ছিল, অন্যান্য দলরা ছিল, বিজেপিও ছিল কিছুটা, সেখানে তখন শক্তি কম ছিল। কিন্তু তার পরবর্তীকালে 2011 থেকে আজ পর্যন্ত কতজন বিজেপি কর্মী, শুধু বিজেপি কর্মী বললে হবে না, তৃণমূল বিরোধী কতজন কর্মী খুন হয়েছেন? এটা করেছে কারা? এই খুনোখুনির রাজনীতির মধ্যে পা দিয়েছে কারা? কারা ইন্ধন জুগিয়েছে? আজকে দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন, আপাত দৃষ্টিতে নিঃসন্দেহে যে হিংসার কথা রাজনীতিতে সমীচীন নয়। আমরা চাই না যে হিংসা রাজনীতিতে আসুক, কিন্তু হিংসার রাজনীতি কারা ঢুকিয়েছে আমরা দেখেছি। পঞ্চায়েত নির্বাচনের আগে, পঞ্চায়েতের মনোনয়ন পেশ করার আগে কি পরিমাণ অত্যাচার হয়েছে আমরা দেখেছি। আমাদের পঞ্চায়েত নির্বাচনে বারাসাতে প্রার্থী মনোনয়ন জমা দিতে গিয়ে মহিলাকে সেখানকার পঞ্চায়েত সমিতির প্রধান পশ্চাৎ দেশে লাথি মেরেছে। তাহলে হিংসা কারা শুরু করেছে? এইটা তো আমাদেরকে বলতে হবে না? যদি শুক্রবারের ঘটনাটা দেখি, শুক্রবারে এমন কিছু আমরা কিন্তু দেখলাম না যে দিলীপ ঘোষের মতো একজন ব্যক্তিত্বকে আক্রমণ করা হচ্ছে।
মারমুখী জনতা এরকম কিন্তু দেখিনি। কয়েকজন মহিলা তার কাছে প্রশ্ন রেখেছিলেন যে এতদিন কেন দেখা যায় না আপনাকে, যায়নি আপনাকে, আপনি তো এলাকাতেই আসেন না, তার তার বদলে মহিলাদের বাপ তুলে 14 পুরুষ তুলে গলা টিপে দেবো বলা যায়? না না, তো অয়ন, যদি তুমি দেখো মহিলাদের বাপ কিন্তু তিনি তোলেননি। উনি বলেছেন যে কার বাপের টাকা, অন্যের বাপের টাকা তো দিইনি, আমি আমার এমপি ফান্ডের টাকা দিয়েছি। তো সুতরাং সেইটা মহিলাদের বাপ তোলা হচ্ছে না। দেখো, এটা তো ঘটনা, এটা দেবাংশুও স্বীকার করবে বা দেবাংশুও জানে খুব নিশ্চিত ভাবে, যে আজকের দিনে এই রাজনীতিক যে প্রফেশন তৈরি হয়েছে, এই যে মহিলাদের, মানে সবসময় এটা লক্ষ্য করা গেছে। দেখো, আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বা সমস্ত জায়গায় আমরা আন্দোলন করতে গেলেই দেখেছি, বা কোনো জায়গায় আমরা মুভমেন্ট করতে গেলেই দেখেছি, যেখানে খুন হয়েছে আমাদের কর্মীরা, সেখানে যেতে গেলে দেখেছি পুলিশ আটকায় এবং তৃণমূলের স্থানীয় মহিলা বাহিনী আটকায়। তার কারণটাই হচ্ছে এখানে মহিলা কার্ড খেলাটা অনেক সহজ হয়ে যায়। এটা দীর্ঘদিন ধরেই চলছে। দিলীপ ঘোষ সেইখানে হয়তো ধৈর্য রাখতে পারেননি, কিন্তু আমার কথা হচ্ছে তিনি তো মুখে বলেছেন কাজে কার্যকরী তো তৃণমূল কংগ্রেস করছে। আজকে কতজন আচ্ছা, বিরোধী কর্মী খুন হয়েছে, সেটাই তো সব থেকে বিচার্য হওয়া উচিত। ওকে দেবাংশু, না, এই তার এই মানে মহিলা, তৃণমূল আমি কংগ্রেস বলছি, বাস্তবায়ন করে, দিলীপ ঘোষ প্ল্যান করেন, দিলীপ ঘোষ বলেন মুখে, ফাঁকা বুলি যা বলা হচ্ছে, আর দেবাংশুরা বাস্তবায়িত করেন। না আমি বলছি দীপ্তিমানদা মহিলাদের ব্যবহার করার কথা সর্বত্র বললেন, এই ফাঁকে 2000 টাকা করে দিয়ে সন্দেশখালিটা ভুলে গেলেন, যেটা স্টিং অপারেশনে বেরিয়ে এসেছিল। সব মনে না না, রাখলেন, সেই কিন্তু 2000 সেই টাকাটা সেই ভুলে গেলেন। সেই আমি সেই বলিনি স্টিং দাদা, বলিনি অপারেশন কেউ কারোর দেবাংশু। সময়। আমি আসবো না আমি দীপ্তিমান। বলিনি দাদা, আজকেও যে যার আজকেও সময় বললেই ভালো হয়। দেবাংশু, আজকেও তোমাকে একটু দিয়ে দিই একটু ইনফরমেশন। শুভেন্দু অধিকারী আজকেও বলেছেন ক্ষমতায় এলে পরে 3000 টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে, দেখুন এত বিতর্কের তো জায়গাই নেই। এই যে লক্ষ্মীর ভান্ডারের জন্য এত টাকা দেবেন বলছেন, আমাদের তো এত বিতর্কের দরকার নেই। দেখুন সহজ অঙ্ক, এক হচ্ছে বিজেপি 20টা রাজ্যে ক্ষমতায় আছে, বিজেপি বা এনডিএ জোট। এই রিসেন্টে আমরা দেখতে পেলাম মহারাষ্ট্রের কথা বলেছিল, সেই মহারাষ্ট্রে দেখা যাচ্ছে ভোটে জেতার পর কয়েক, মানে ডজন লক্ষ মহিলার নাম বাদ পড়ে গেছে। দিল্লিতে এখনো স্টার্ট করে উঠতে পারেনি। মোদির প্রতিশ্রুতি ছিল 8 মার্চ অর্থাৎ নারী দিবসের দিন প্রথম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। নরেন্দ্র মোদী ক্লিপিং চালিয়ে দেখুন না, আমি দিল্লির বিধানসভা ভোটে। আমি বেরোচ্ছি না না, আমি ওটা বলছি না, আমি বলছি যাদের ভাবা মহিলাদের পয়সা দেওয়ার হবে, কেন্দ্রে তোমার সরকার আছে তো, চালু করে দাও না, গোটা দেশের মহিলারা পাবে। আমাদের দিদি দেবে 1000 আর মোদি দেবে 3000, মানুষ পাবে 4000। মহিলাদের কি সেন্ট্রাল এইভাবে গভর্নমেন্টকে বলুন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সময় বিরোধীদের বাধা দিতে? না, এবার আমি একটা কথা বলি, আমি এটাই বলতে চাইছি, সেটা হচ্ছে সাধারণ মহিলারা দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করলেন, আপনি যে কথাটা তুললেন ওই উত্তরটা দেবতনুবাবু দেন, উল্টে উনি যেটা বলেছেন শুরুতে আমি বলার পর, যে এইরকম ভাষা কখনোই রাজনীতিতে কাম্য নয়, কিন্তু বলে তিনি তার বক্তব্যটা রেখেছেন এই কিন্তুটা জুড়ে। তিনি যে প্রথম লাইনটা বলেছেন রাজনীতিতে এরকম ভাষা কাম্য নয়, এটা মুখপাত্র হিসাবে আমি পৃথিবীতে প্রথম কোন দলের মুখপাত্রকে দেখছি যে দলের মুখপাত্রর সাথে তার দলেরই টপ 3জন নেতা স্ট্যান্ড মিলছে না। মানে উনি কার মুখপাত্র আমি বুঝতে পারছি না, মানে উনি এখানে কোন দলের কথা বলতে এসছেন? কারণ উনি যে বলছেন এইরকম ভাষা কাম্য নয়, এই কথাটা দিলীপ ঘোষ তো বাদই দিন, সুকান্ত মজুমদারও বলেননি, শুভেন্দু অধিকারীও বলেননি। দীপ্তিমান বলেছে যে এই ভাষা কাম্য নয়, কিন্তু তোমরা যা করছো তাতে মানে না না, আমরা কি করছি তে আসছি, আমি তো আমার কথাটাই বলছি, সেটা আপনি অসুবিধা নেই দাদা, আমার কাছে ক্লিয়ার উত্তর আছে। বাট আমি জাস্ট এটা মনে করিয়ে দিলাম যে দীপ্তিবাবু এমন একজন মুখপাত্র যিনি কোন নেতার কথা বলছেন বোঝা যাচ্ছে না, তার স্ট্যান্ড মনে হচ্ছে বিজেপিতে পুরো আলাদা। মানে এখন একটা নতুন লবি তৈরি হবে কাল থেকে, দীপ্তিমান লবি, দিলীপ সুকান্ত শুভেন্দুর পর। যাই হোক, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে অভিযোগটা করা হয়, আমাদের ক্ষেত্রে আপনি দেখবেন একটা কথা বারবার দীপ্তিমান বাবু তুললেন, সেটা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স। আচ্ছা অয়ন আমাকে বলুন, পোস্ট পোল ভায়োলেন্স এই মুহূর্তে কোন সংস্থা তদন্ত করছে? সিবিআই। কতদিন করছে? 21-এর পর থেকে 22, 23, 24, 25, প্রায় 4 বছর। আর একটা বিধানসভা আসতে চললো। আপনি আমাকে বলুন অয়নদা, এই পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের একজন এমএলএ, আমাদের একজন মন্ত্রী, আমাদের একজন সাংসদ, নিজের পক্ষে আমাদের একজন পৌরসভার চেয়ারম্যান, নিজের পক্ষে আমাদের একজন মেয়রকে অ্যারেস্ট করা হয়েছে। 5 বছর তো হয়ে গেল। তো এই একই গল্প শুনিয়ে কতদিন কতদিন এই ইয়ের মতো, ওই আমাদের শেয়াল পণ্ডিতের গল্প ছিল, একটাই কুমির ছানা 7বার করে তুলে তুলে দেখাতো, কতদিন এই গল্প? মানুষ কি বোকা?